কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল, আর নিহা সেভাবেই থ হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই টুপ করে 2 ফোঁটা জল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয়ই তো বলেছিল, কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেললো যে এতগুলো কথা শুনিয়ে দিল। ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা, কিন্তু জয় ওকে পুরো কথা শেষ করতে না দিয়েই নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল, আর শুয়ে শুয়ে নীরবে চোখে জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো করতে পারে না, নীরবে চোখে জল ফেলতে হয়। নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথেই এমন হলো? ও কি এমন অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে, কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমেই জায়গা হবে না, হয়তো তখন বেলকনিতেই ছুঁড়ে মারবে। তাই নীরবে চোখে জল ফেলে সে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটা খারাপ হয় তাহলে গায়ের রঙও তখন ফিকে পড়ে যায়। আর কপাল খারাপ বলেই হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়ে আজ শ্বশুরবাড়িতে এসে অবহেলার পাঁচে হয়ে গেছে। স্বামী নামক মানুষটির যেন দু চোখের বিষ সে। নিহা নিজেও জানে না ওর ভবিষ্যৎটা কি, কারণ এতটুকু নিশ্চিত যে সে স্বামী নামক মানুষটি কখনোই ওকে ভালোবাসবে না, আর ভালোবাসবেই বা কি করে, সে তো অন্য কারো। নিহা জানে সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও শতবার বলেছে নিহা যেন নিজ থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু নিহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ সে এই মানুষটিকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নিহা সেটা অমৃত ভেবে খেয়ে নিবে, তবুও এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নিহার। চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে সে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নিহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নিহার এটা রোজকার অভ্যাস, সকাল হলে ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সে এই বাড়িতে আসার পর থেকে প্রতিদিনই 5টা বাজতেই উঠে যায়। শুধু কালকেই উঠতে একটু লেট হয়েছে নিহার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নিহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নিহা কিচেনে গিয়ে সবার জন্য সকালে নাস্তা বানিয়ে দিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ, আর তা হলো সবাইকে সকাল 8টায় নাস্তা টেবিলে থাকা চাই। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টা বাজার আগেই নাস্তা টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনো জানেন না নিহা ওনার ঘরের সার্ভেন্ট হয়ে গেছে। নিহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করেন ঋতুই বাসার সব কাজ করে, নিহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নিহা আর ঋতু মিলে 7:30টার আগে ব্রেকফাস্ট রেডি করে ফেললো। এখন শুধু ডাইনিংয়ে নিয়ে রাখা বাকি। সে 8টা বাজার 10 মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে, আর জগিং থেকে এসে যদি বিছানাটা গোছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালে নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আর যাই খারাপ দিক থাকুক, ওর একটা ভালো দিক হলো সকাল সকাল উঠা। জয় 6টা বাজেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানিক বাগানের দিকটায় গিয়ে এক্সারসাইজ করে নেয়। আর এটাও নিত্যদিনের রুটিন, হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এত ফিট। নিহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটপট বিছানাটা গুছিয়ে নিল। 7:45 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে, আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে। টেবিলে নাস্তা সাজাতে হবে, তাই নিহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবা আসার টাইম হয়ে গেছে, টেবিলে নাস্তাগুলো নিয়ে যেতে হবে। তুমি আমায় একটু এগিয়ে দাও না, আমি রেখে আসি। নিহার কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিংয়ে নাস্তাগুলো রেখে আসলো। 8টা বাজতেই সবাই ডাইনিংয়ে এসে বসলো, শুধু নিহা ছাড়া। নিহা না বসে সবাইকে খাবার সার্ভ করেছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতে জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নিহা। জয় প্লেটের দিকেই তাকিয়ে আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নিহা যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসটায় থাকা সব পানি জয়ের শার্টে গিয়ে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে।
বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নিহা তো রীতিমতো ভয়ে শুকনো ঢোক গিলছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতে যেন পুরো শরীর কাঁপছে। নিহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগে চোখে একবার নিহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর আগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল, পানিগুলো আমার গায়ে ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না তো কাজ করতে বলে কে? আমার শার্টটা পুরো ভিজায় দিলা। এখন আবার আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করতে হবে। চোখকে আলমারিতে। বাকি কথা শেষ করতে পারল না জয়। তার আগেই ওর থেকে 2 গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব। স্টপ দিস ননসেন্স। কি হচ্ছেটা কি জয়? নিহা না দেখে না হয় পানিটা ফেলে দিয়েছে, তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে? ও তো আর ইচ্ছা করে ফেলেনি, ভুলবশত হাতে লেগে গিয়েছে, তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বল ওকে। ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলছি নিহাকে, সরি, সে সরি। রায়হান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। ওকে কিনা নিহাকে সরি বলতে হবে? নো, নেভার। এই ছোট লোকটাকে সে কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে সে আজ বাবার কথা শুনবে না, তবুও সরি বলবে না। কি হলো, কথা কানে যায়নি? কি বলেছি? সরি থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে। সরিটা তো আমারই বলা উচিত। আপনি শুধু শুধু ওনাকে কেন ধমকাচ্ছেন? আমার অসাবধানতার কারণেই তো হয়েছে এমনটা। আপনি প্লিজ ওনাকে কিছু বলবেন না। নিহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন, তোর কোনো দোষ নেই মা, ভুল তো মানুষেরই হয়। তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলে ও এমন করবে? ওকে সরি বলতেই হবে, নয়তো। প্লিজ বাবা, আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার। উনি কেন আমায় সরি বলবেন? বরং ওনার কাছে আমি সরি। আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না। উনি রেগে উঠলেন। তুমি কেমন মানুষ? নিজের ছেলেকে সাপোর্ট না করে বাইরের মানুষকে সাপোর্ট করছো। এইকে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, তার উপর এখন তুমি আরো ওর হয়ে সাপাই গাইছো। ও তো বলেছে ওর দোষেই পানিটা পড়েছে, তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো ওর বলা উচিত। কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগে চোখে নিহার দিকে তাকালেন। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে। শায়লা! রায়হান সাহেবের ধমককে উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেখানোর কি আছে? আমি তো জাস্ট সরি বলতে বলছি, পায়ে তো আর ধরতে বলছি না। কি হলো, সরি বলো। শাশুড়ির কথা নিহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতে যাবে, তার আগেই জয় হেসে বলে উঠল, মম, শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলেছে, আমার এমন রাগ করা উচিত হয়নি। নিহা, সরি। আমার আসলে আমার ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কোটর বেরিয়ে আসার উপক্রম। জয় এসব কি করছে? ও কিনা এই গেও মেয়েটাকে সরি বলছে। শায়লা বেগম আর জেসির যেন এটা হজম হলো না। মা মেয়ে দুজনে যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় বাঁকা হাসলো। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝতে পেরেছে। ওরা তো জানে না জয় কোন ধাতুতে গড়া। রায়হান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো, আর যাওয়ার সময় নিহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নিহাও জানে জয় কেন ডাকছে ওকে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটা ওর বুঝতে দেরি হলো না। তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পেছন পেছন যেতে লাগলো। নিহার হাত পা বরাবরের মতো কাঁপছে। কে জানে জয় এখন কি করবে ওর সাথে। আমি জানি এখন উনি আবার আমাকে মারবেন, কারণ আমার জন্য বাবা ওনাকে বকেছে, তার উপর আবার সবার সামনে সরি বলিয়েছে। আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে? কেন যে তখন সাবধানে দেখে কাজ করলাম না? তখন সাবধানে কাজ করলে এখন আর এমনটা হতো না। আল্লাহ, এবারের মতো বাঁচাও প্লিজ। কথাগুলো ভাবতে ভাবতে নিহা রুমে এসে ঢুকলো, আর রুমে ঢুকে নিহা বড়সড় একটা ঢোক গেল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়ে শতগুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয়ের হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে, হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নিহা লজ্জায় ওর দিকে তাকাতে পারত না, কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলেই গেছে। টলমল চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে। জয় তাচ্ছিল্য হেসে বলে উঠল, আরে ম্যাম সাহেব, এসেছেন তাহলে?
আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা প্যাঁচাতে প্যাঁচাতে বাঁকা হেসে নিহার দিকে এগিয়ে আসতে লাগলো। নিহার সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতে নিহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নিহার যেন এখনই কান্না আসছে ভয়ে। নিহার দিক বেদিক হয়ে শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর জয়ের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সব সময় সাবধানে কাজ করব, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আজকের মতো মাফ করে দিন আমায়। কথাগুলো বলছে আর কাঁদছে নিহা। যদিও নিহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না, কারণ এর আগে অনেকবার নিহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয়, কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ের পরিচয় দিয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। নিহার চোখের জল আর পায়ে পড়ে আর্তনাদ করাটাও যেন জয়ের শক্ত মনকে গলাতে পারল না। জয় যেন নিহার কথাগুলো কানেই নিল না, বরং নিহার চুলের মুঠি ধরে একটানে নিহাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দেব? হ্যাঁ, মোটেও না। তোর জন্য আমি আজ ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধু তোর জন্য আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে। তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তাই তো আজ বেল্ট না দিয়ে ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আজকের মারগুলো তোর সারা জীবন মনে থাকে। বলেই জয় নিহার গায়ে এলোপাথারি আঘাত করতে লাগলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার উপর দিয়ে পশুর মতো আঘাত করছে। নিহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই অনেক মারের ব্যথাগুলো এখনো যায়নি, তার উপর আজকে আবার মার। নিহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরকে তারের আঘাত থেকে বাঁচাতে চাইছে। তবে আশ্চর্যের বিষয় হলো, নিহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই, কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিংবা জয়ের হাতে তারটাতেও হাত দেয়নি। শুধু নিজের শরীরটাকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে। তবুও যেন নিহা ব্যর্থ। জয় মারছে আর বলছে, তুই আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল করে দিয়েছিস। কোন দুঃখে যে বাবার কথা আমি তোর মতো ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আসবে না। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না? তারপরও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? হ্যাঁ বল, কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস, কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে যাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই জয় নিহার চুলের মুঠি ছেড়ে দিয়ে নিহার পেটে সজোরে একটা লাথি দিল। লাথিটা এতই জোরে ছিল যে নিহা তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নিহা। সাথে সাথে নিহা ব্যথায় কুকিয়ে উঠল। ও মা, আল্লাহ! নিহার এত আর্তনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তর হলো না এতে, বরং সে তেতে গিয়ে নিহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকে চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর, তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছা করে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহই জানেন। তোদের মতো ছোট লোকদেরই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আমার ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। ফার্দার যদি এমন কোনো ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোকে গলা টিপে মারতে আমি 2 বারও ভাববো না। প্রতিদিন মার খেয়েও কেন যে এখনো পড়ে আছিস সেটাই আমার বুঝে আসে না। যত সব ফাউল কোথাকার, লাইফটাই পুরো জাহান্নাম বানায় দিল। কথাগুলো বলে জয় নিহাকে ছেড়ে দিয়ে হাতে তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নিহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশি হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতে যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতে তীব্র যন্ত্রণা সইতে না পেরে নিহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মোছারও যেন শক্তি পাচ্ছে না। আসলে তখন হাত দিয়ে তারের আঘাত থেকে নিজের শরীরকে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচণ্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে। নিহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল। বাবা, মা, দেখো না তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় এটাই চেয়েছিলে, তাই না? তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিবে, আর দিয়েও তো ছিলে।
তবে রাজপুত্রকে নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সবটা করেছিলে। কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যেই মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য একটুও দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গেছি, আমি শুধু মরিচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরো টুকটাক কিছু কাজ করার পর যখন দেখলো নিহা আসছে না, তখন ঋতুর মনে খটকা লাগলো। জয়ই তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, নিহা ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চলে গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণ রুমে বৈশা থাকতো না, এতক্ষণে খানা খাওয়ানোর জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নিহা ভাবি যেন ঠিক থাকে, নিহা ভাবির যেন কিছু না হয়। ঋতু মনে মনে এসব বলতে বলতে নিহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নিহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নিহার পাশে গিয়ে বসে পড়লো। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতাম এমন কিছুই হইব। ওঠো ভাবি, আমি সাহায্য করতেছি তোমায়। আসো, বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আসছে, উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার, বিশেষ করে খুব কষ্ট হচ্ছে। আমি আর নিতে পারছি না এইসব। আচ্ছা ঋতু, আমার আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও, কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও। বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দিই আমি। আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। ভাবি, এইসব তুমি কি কইতাছো? এমন কইতে নেই, খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবে কেন? নিয়ে বলে কি পয়সা গেছো নাকি? এসব কথা আর যেন না শুনি। আসো, বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। তুমি একটা কাজ করো, ওইখানে ওই যে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নিহার কথা শুনে ঋতু যা বোঝার বুঝে গেল। আর কোনো প্রশ্ন না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নিহাকে ধরে মাদুরে শুয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপুর হয়ে শুয়েছে নিহা, কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচণ্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে শুলে তো আরও বেশি ব্যথা করবে। তুমি এভাবেই থাকো, আমি মুখ লইয়া আইতাছি। বলেই ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহাও কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবে শুয়ে রইল। একটু পরেই ঋতু মুভ নিয়ে ফিরে আসলো। তারপর নিহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো খুলে সব খুলল। আর সবগুলো হুক খুলতেই ঋতু আটকে উঠল, কারণ নিহার কোমর থেকে শুরু করে মাথার ঝুঁটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ নিহার হাতের দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতে ঋতু আরো বেশি অবাক হলো। দুই হাতে প্রচণ্ড রকম দাগ হয়ে গেছে। নিহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুরও যেন চোখে জল চলে আসলো। নিহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নিহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নিহার পিঠে মুভ স্পর্শ করাতেই নিহা মাগো বলে বালিশের কভার খামচে ধরলো। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমাকে এত করে এই বাড়ি থেকে চইলা যাও, কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মারছে? এভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউরে মারে না। পুরো পিঠ লাল হইয়া গেছে। কেন যে আমার কথা শুনো না? কথাগুলো বলছে আর নিহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নিহা কিছু বলল না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠে মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নিহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নিহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথায় যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ঋতু, ফ্যানটা একটু চালিয়ে দাও না, খুব জ্বলছে। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নিহার পাশে এসে বসলো। ভাবি, হুম, আজ কি দিয়ে এমন মারছে কৌতো? আজকের গুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেখো। আজ নিশ্চয়ই অন্য কিছু দিয়ে মারছে। কি দিয়ে মারছে কৌতো? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি, কারেন্টের তার দিয়ে মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে কেন বলছো ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না।
মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দেয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তো এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো। কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমন ভাবে মারলো? ওই মিরানা টিরা, ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কোনো ভারী করছে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে মারে। বাদ দাও এইসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো, যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতেছ? তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এখন, তলপেটটা ভীষণ ব্যথা করছে। তার মানে পেটেও মেরেছে? দেখি এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনি ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও তো, গিয়ে নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। আমি ঠিক আছি এখন, আমার জন্য তোমার টেনশন করতে হবে না। এ এ আমাকে খাইতে কইতেছে, নিচে খালি পেটে থাইকা আমাকে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আসতেছি। বলেই নিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহা ডেকেও কোনো লাভ হলো না। নিহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নিহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সেভাবেই শুয়ে রইল। কে জানে আর কতদিন এমনভাবে সহ্য করতে হবে ওকে। আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নিহার পাশে এসে বসতেই নিহা বলে উঠল, ঋতু, তুমিও না। আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরেও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করতেছি উঠে বসতে। অল্প করে হলেও খাইয়ালো। আমি ওষুধ নিয়ে আইছি, খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতে সাহায্য করলো। নিহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলে ঋতু নিহাকে ঔষধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেল, নিহা আবারও শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে দাঁতে দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নিহা। তলপেটটা চেপে ধরে ঢুকরে কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সবকিছু দলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাথিটা এমনভাবে মেরেছিল যে সোজা তল পেটে গিয়ে লেগেছে। আর লাথিটা এত জোরে ছিল যে নিহার মনে হলো লাথিটা খেয়ে তার পুরো শরীরের শক্তি মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যে বলার কারণ হচ্ছে নিহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়তো। তাই নিহা ইচ্ছে করে ওকে মিথ্যা কথা বলেছে যে পেটে মারেনি। নিহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না করে রাখতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নিহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বলল, ভাবি তুমি এখানে শুয়ে না থাইকা এখানে আসতে কইছে কে? বারে, কান্না করতে হবে না। শুয়ে থাকলে কি করে হবে বলো? ভাবি তুমি আসলে কি কও তো? নিজের শরীরের জন্য বিছানা থেকে উঠতে পারতেছো না আর এখন আইসো রান্না করতে? তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নিহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল, তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নয়, বুঝলে? এখন একটু ভালো লাগছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মা আর জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি রান্না করেছো, তাহলে তো বুঝতেই পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? কপাল খারাপ হলে তো করতেই হবে। তুমি টেনশন করো না, ঠিক আছি আমি। সে তো দেখতেই পাইতেছি এমন ভালো আছো যে এখনো ভালো করে হাঁটতেই পারতেছো না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম লাগতেছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পরছো, তাই না? বাবা দেখলে প্রচুর প্রবলেম হয়ে যাবে। সামান্য যদি চোখেও পড়ে না, তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল্য হাসলো, হেসে বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলে আঘাতগুলো ঢাইকা রাখতেছো নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইছো? কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে, তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছো। নিহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথা আর পিঠে কথা বলার জন্য খুঁজে পেল না নিহা। কি বা বলবে এটা যে যেই মানুষটা ওকে রোজ পশুর মতো মারে তাকে সে এখনো ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্যই সে এমন করছে। নিহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলে ঋতু বাদ সাধলো। ভাবি একদম কিছুতে হাত লাগাবে না, যেভাবে বইসা আসো সেভাবেই বইসা থাকো। মানে হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না?
তোমার কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা নিব আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো তুমি এসব? আমাকে করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন হাতে সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বইসা থাকো। নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসে রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয়, ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে। কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে এমন হতেই পারে না। নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আলালের ঘরের দুলালি ভাবেনি। সবসময় মায়ের হাতে হাতে কাজ করত, সবসময় নিজেকে সবকিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলত। এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার। রান্নাটা শেষ হয়ে এলে নিহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। ঋতুও গোসল করতে গিয়েছে। নিহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যাক, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নিহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল নিহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাইরে যায় না, বেশিরভাগ বিকেলের দিকেই বাইরে যায়, আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে। কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রীর এমন বাইরে যাওয়াটা পছন্দ করেন না। তাই ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাইরে থেকে সন্ধ্যার আগে আগে ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন। নিহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল, আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙল সন্ধ্যার আগ মুহূর্তে। নিহার ঘুম ভেঙে জানালার দিকে চোখ যেতেই অবাক হলো, অন্ধকার হয়ে আসছে। তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনে দেয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নিহা। 5:10 বাজে, তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। কারণ এখন দিন ছোট হওয়ায় আসরের আজান 4টার আগেই দিয়ে দেয়, আর তাই এখন পড়লেও কাজা পড়তে হবে। নিহার নিজের ওপরেই রাগ হলো। ধুর, কেন যে শুতে গেলাম? না শুলে তো ঘুম আসতো না আমার। ঘুমিয়ে পড়ার এখন নামাজটাও কাজা হয়ে গেল। আর কি করার, মাগরিবের নামাজের সময় পড়ে না ছাড়া আর কোনো উপায় নেই। নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। আর কিছু সময় পরেই তো মাগরিবের আজান দেবে। অজু বানিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নিহা একেবারে অজু করে ওয়াশরুম থেকে বের হলো। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নিহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিল। নামাজ পড়ে নিহা আর রুমে বসে থাকলো না, রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নিহাকে আসতে দেখে হেসে বলল, ভাবি, ঘুম ভাঙছে? আসরের সময় পেরিয়ে গেছে, তুমি আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমটা কেমন গা ম্যাচ ম্যাচ করছে ঘুমানোতে। আমি ইচ্ছে কইরা ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব। তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না, এই জন্যই তো রুমে গিয়া তোমাকে ঘুম থেকে বেরোতে আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইকা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতেছে বলছিলা? এই নাও, তোমার জন্য চা বানিয়ে রেখেছি, তুমি আইলে একসাথে খাবো বলে। তাই নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস, এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাইয়া রাখছি। নিহা মুচকি হেসে ঋতুর হাত থেকে কাপটা নিল। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ঋতু, হ্যাঁ কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছেন? না ভাবি, নবাবের বেটিগুলো এখনো আসে নাই। হয়তো ওদের মামিয়ের এখনো ঘোরা হয় নাই। আইব হয়তো ওদের পার্টি টাটি শেষ হলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে মেয়ে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচেন। বড় সাহেব সত্যি অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলেছ, বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে এই বাড়ির মাঝের মেয়ে হিসেবেও থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নিহা আর ঋতু হাতে হাতে রান্নার কাজ শুরু করলো। যদিও নিহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নিহা কোনো বাধা শোনেনি। কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ, আর তাই রান্নাটা সেই করবে। ঋতু শেষমেশ কিছু বলতে না পেরে নিহার কাছে হার মেনে নিল। রান্নাটা শেষ করে যখন নিহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে হাজারটা গালি দিল মুহূর্তেই, কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না।
তাই মনে মনেই রাগটা ঝাড়ছে। আর ঋতুর রাগের একটাই কারণ, তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নিহা ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষ হয়ে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের? এক কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নিহা ভাবিকে দিয়েই কেন সব করায়? এই জন্যই ঋতু ওদের ওপর যত রাগ। ঋতুর ধারণাই ঠিক হলো। ঘরে ঢুকেই জেসি নিহাকে দাম্ভিকতার স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখনই আমার আর মমের জন্য 2 কাপ কফি করে নিয়ে আসো। আমরা রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে, মিস ছোট লোক। বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। নিহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো, কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে যাওয়া না হয় তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নিহা ভালো করেই জানে। নিহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নিহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল,